মৃন্ময় ঘরে খাটের বাজুটা ধরে বজ্রা হতের মতো দাঁড়িয়ে রইল। বুকের ভিতরটা যেন তোলপাড় করছে। ছেলেও শেষে বাপের পদাঙ্ক অনুসরণ করলো। অবশ্য এটা হওয়াই তো স্বাভাবিক। ছোটবেলা থেকে তো বাবাকে দেখে আসছে পান থেকে চুন খসলেই চণ্ডালের মতন আচরণ করতে। আচ্ছা, বাবার কুৎসিত আচরণ দেখে খারাপটাই শিখতে হবে? খারাপ থেকে ভালো শিক্ষা নেওয়া যায় না? সে কি খুবই কঠিন? তাহলে রক্তই কি শেষ কথা বলবে? কোয়েট কলেজে মৃন্ময়ী ও অনিমেষ দুজনেই কেমিস্ট্রি নিয়ে পড়ত। মৃন্ময়ী যখন ভর্তি হলো, অনিমেষের তখন থার্ড ইয়ার। বৃষ্টি ভেজা শ্রাবণ দিনে কলেজের হল ঘরে কেমন করে যেন আলাপ হয়ে গেল। তারপর তারপর কোনো কিছুই আর নিজেদের হাতে রইল না। অনিমেষ খুবই ভালো ছিল পড়াশোনায়। বিএসসির পর এমএসসি করলো, রিসার্চ করলো। তারপর একটা নামী ওষুধের কোম্পানিতে কেমিস্টের চাকরি পেয়ে গেল। মৃন্ময়ীর বিএসসির রেজাল্ট তেমন আশানুরূপ না হওয়ায় ও এমএসসিতে চান্স পেল না। তাই বসে না থেকে মৃন্ময়ী বিএড কোর্সটা করে নিল। বিএড করলেও চাকরিটা কোনোদিনই করা হলো না মৃন্ময়ীর। সারা জীবন ধরে একটা বিশাল শিক্ষা সে পেয়ে এসেছে, মানুষ চেনা দায়। কিন্তু অনিমেষকে কি একদমই চিনতে পারেনি মৃন্ময়ী? পড়াশোনাতে ভালো, সব বিষয় নিয়ে উচ্চ ঈশ্বরে গল্পও করতে পারে। বন্ধুদের সাথে হৈ হৈ করতেও খুব ভালোবাসে। কিন্তু চণ্ডালের মতন রাগ তার। সেই কলেজ লাইফ থেকেই দেখেছে মৃন্ময়ী অনিমেষ তার মতের বিরুদ্ধে যাওয়া একদম পছন্দ করে না। কিছু হলেই কথা বন্ধ করে দেবে। দিনের পর দিন ফোনের রিসিভার হাতে নিয়ে বসে থাকতো। অপর প্রান্তে অনিমেষ গোজ হয়ে বসে থাকতো, একটা কথাও বলতো না। আর ছিল অনিমেষের অস্বাভাবিক শরীরের খিদে। মৃন্ময়ী কত কষ্টে যে তাকে আটকিয়ে রেখেছিল তা শুধু সেই জানে। মৃন্ময়ী শুধু ভাবত বিয়ে হলেই সব ঠিক হয়ে যাবে, গলা জড়িয়ে ধরে রাগ ভাঙাবে, আর শরীরের খিদেও বিয়ের পর কমে যাবে। মৃন্ময়ীর সব ধারণাই যে ভুল ছিল এখন সে বুঝতে পারে। বিয়ের পর রাগ তো কমলই না, একদিন রাগের চোটে অনিমেষ গায়ে হাত তুলতেও দ্বিধা করল না। সেদিন রবিবার, অনিমেষের বাজার করার দিন। অনিমেষ বন্ধুদের নিয়ে বসার ঘরে বসে গুলতানি মারছে। দুবার চা খাবার দেওয়ার পরও যখন আড্ডা ভাঙল না, তখন বাধ্য হয়েই কপট রাগ দেখিয়ে মৃন্ময়ী বন্ধুদের সামনে বলেছিল, কি হলো, আজ কি বাজার হবে না? তাহলে কার বাড়িতে নেমন্তন্ন খেতে যাব সেটা ঠিক করে নাও। বন্ধুদের বিদায় করে অনিমেষ হামলে পড়ল বউয়ের উপর। শুরু হলো কথা কাটাকাটি। তারপরই অনিমেষ সজোরে এক থাপ্পড় মারল মৃন্ময়ীর গালে। সেই শুরু। তখন তো শ্বশুর শাশুড়ি বেঁচে, তারা অল্প স্বল্প উহু আহা করলেন, কিন্তু ওই পর্যন্তই। মৃন্ময়ী অপমানে যাতনায় সারাটা দিন কাঁদল। ছেলেটা তখন পেটে। বিয়ের পরপরই সে গর্ভবতী হয়ে পড়ে। চাকরির চেষ্টা করছিল, কিন্তু কয়েক মাস শরীরটা খুব খারাপ থাকায় সে চেষ্টা আর জারি রাখা হলো না। তার উপর সংসারের সব কাজই মোটামুটি তাকেই করতে হতো। বিয়ে হয়ে অবধি দেখেছে শাশুড়ি খুবই নড়বড়ে মানুষ। অনিমেষের দুবেলা দুরকম খাবার লাগে, সেও আবার গরম গরম। নিজে এক গ্লাস জলও ভরে খাবে না। বাড়ি থাকলে তো ফাই ফরমাসের অন্ত নেই, ঘন্টায় ঘন্টায় চা চাই। সেই সাথে রাতে বিছানায় তাকে তৃপ্ত করতে করতে মৃন্ময়ী ক্লান্ত হয়ে গেল। তার ভিতরটা একটু একটু করে ধসে যেতে লাগলো। ছেলে হবার আগ দিয়ে 2 মাস একটু রেহাই পেয়েছিল। ছেলে হবার পর যেন খিদে আরো বাড়ল। শরীর না পেলেই অশান্তি এবং মারধর কপালে জুটত। নরককুণ্ডের মধ্যেই ছেলে মানুষ হতে থাকলো। শ্বশুর শাশুড়ি মরে বেঁচে গেলেন। ছেলেকে শুধরানোর মতন তাদের কোনো মনের জোরই ছিল না। মানসিক ও শারীরিক নির্যাতনের চাপ ও সংসারের ঝক্কি সামলে মৃন্ময়ী চাকরি করার কথা আর চিন্তাতেও আনতে পারল না। সেটাই অনিমেষের কুৎসিত ভাষার মাত্রাটা আরও বাড়িয়ে দিল। কথায় কথায় মৃন্ময়ীকে টাকা রোজগার না করার খোঁটা দিত। বলতো, তোমার মতো পরকাছার আবার এত কথা কিসের? রোজগার করার তো মুরত নেই, মুখ বন্ধ করে যা বলবো তাই শুনবে। জীবনে এই পরকাছা কথাটা মৃন্ময়ী অনেকবার শুনেছে অনিমেষের মুখ থেকে। শুনতে শুনতে মস্তিষ্কের প্রতিটা কোষে এই কথাটা বসে গেছিল একেবারে। অনিরুদ্ধ এই সব বিশ্রী কথাবার্তার মধ্যেই মানুষ হয়েছে।
বাবা মায়ের ঝগড়া, মায়ের গায়ে হাত তোলা, সবই দেখেছে ছেলে। সেই সময় ছেলে নিজের ঘরের দরজা ভেজিয়ে পড়তে বসে যেত কানে আঙুল দিয়ে। বাবার মুখের উপর কথা বলার সাহস অনিরুদ্ধরও ছিল না। ছেলে যখন একটু উঁচু ক্লাসে উঠল, ধীরে ধীরে অনিমেষ সামান্য পাল্টালো, গায়ে হাত তোলা বন্ধ করলো, কিন্তু মুখের ভাষা সেই জঘন্যই থাকলো। আর বিশেষ কমল না তার জান্তব্য বৃত্তি। মৃন্ময় তখন শুধু ভাবতো ছেলেটা যেন বাপের মতন না হয়। ছেলেও পড়াশোনাতে ভালো ছিল, যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে ভালো চাকরিও পেয়ে গেল। না, ও আজকাল ছেলেদের মতন প্রেম করেনি। বাবা মা দেখে শুনে সঞ্চিতার সাথে তার বিয়ে ঠিক করলো। খুব মিষ্টি মেয়ে সঞ্চিতা, কোয়েট স্কুলের অঙ্কের শিক্ষিকা, নম্র ভদ্র ভালো বাড়ির মেয়ে। খুব ধুমধাম করে ছেলের বিয়ে দিয়ে বউ আনলো মৃন্ময়ী। অনেকদিন পর তার যেন একটা স্বাদ মিটল। বউ শাশুড়ির মধ্যে কোনো ঝঞ্ঝাট ছিল না। বউ স্কুলে যায়, মৃন্ময়ী আগেও রান্না করত, ঘর সামলাতো, এখনো তাই করে। তবে ছুটির দিনে বৌমা চেষ্টা করত শাশুড়িকে পূর্ণ বিশ্রাম দেবার। রবিবার ভোরবেলাতেই ছেলে তার বউকে নিয়ে নতুন বাইকে করে কোথায় যেন বেড়াতে নিয়ে যাবে। লাঞ্চও বাইরে করবে। আগের দিন সকালেই ঠিক করা হয়েছে। অন্য বন্ধুরাও কয়েকজন যাবে বউ নিয়ে। এদিকে শনিবার সন্ধ্যার পর থেকে মৃন্ময়ীর জ্বর এলো, রাতে ধুম জ্বর। প্যারাসিটামল খেয়েও সকালে তখনও বেশ জ্বর। সঞ্চিতা অনিরুদ্ধকে বলল, মায়ের এমন শরীর খারাপ, আমি কি করে মাকে ফেলে যাই? মা তো রান্নাঘরে যেতেই পারবেন না আজ। তোমার অত ভাবতে হবে না, মার অভ্যাস আছে, মা করে নেবে যা হোক কিছু। কি বলছো তুমি? কাল থেকে অত টেম্পারেচার, আর মা রান্না করবেন আজও আমি থাকতে? এই শুরু হলো কথা কাটাকাটি। বাপের সুপুত্র অনিরুদ্ধ গোয়ার তুর্মি করতে কম যায় না। কিছুক্ষণ পর রেগে গিয়ে বলল, মাকে নিয়ে অত ন্যাকামোর কি আছে তোমার? বললাম তো মা শরীর খারাপ নিয়ে আগেও অনেক দিন রান্না করেছে। বাবার মারধর খেয়ে মায়ের তো প্রায় জ্বর এসে যেত। একবার মাথাটা ঠুকে দিয়েছিল দেওয়ালে। মায়ের সে কি জ্বর, কপাল ঢিপলি হয়ে ফোলা। তাই নিয়েই তো মা দিব্যি রান্নাবাড়ি করেছে। তোমার বেশি গায়ে পড়া ভাব দেখাতে হবে না এখন। তৈরি হয়ে নাও, চলো আমার সাথে। এ তোমার ওই পাতি স্কুলের টিচারদের গেট টু নয়, আমার বড় বড় নামকরা ইঞ্জিনিয়ার বন্ধুদের মিট এটা। যেতেই হবে তোমাকে। রাগের মাথায় অনিরুদ্ধর মুখ থেকে বেরিয়ে আসা কথাগুলো শুনে সঞ্চিতা স্তম্ভিত হয়ে গেল। কণ্ঠে বিস্ময় অবিশ্বাস, মুখে বলল, বাবা তোমার মায়ের গায়ে হাত তুলতেন? তো কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে তাতে? ছি, তোমার এ কথা বলতে একটুও বাজছে না? আমি আজ কোথাও যাব না, সে তুমি যতই চেঁচাও। আমার মুডটাও নষ্ট হয়ে গেছে। একটা থাপ্পড় খেলেই মুড ফিরে আসবে। রাগে যেন হিস হিসিয়ে উঠল অনিরুদ্ধ। কি এত বড় কথা? গায়ে হাত তুলে দেখো তো তুমি। রাগের মাথায় সপাটে এমন জোরে একটা চড় মারল অনিরুদ্ধ যে অন্য ঘর থেকে সেই চড়ের আওয়াজ আর পরক্ষণেই সঞ্চিতার আত্মচিৎকার শুনতে পেল মৃন্ময়ী। বজ্রাহতের মতন বিছানায় বসে থাকলো মৃন্ময়ী। দু চোখ দিয়ে জলের ধারা নেমে এলো। শেষে ছেলেটাও বাপের ধরনই পেল। অনিমেষ বউকে শাসিয়ে বলল, তুমি যেন ওদের ব্যাপারে নাক গলাতে যেও না। মৃন্ময়ী ভাবতে থাকলেন, তিনি তো পরগাছা ছিলেন, কিন্তু সঞ্চিতা তো চাকরি করে, নিজে রোজগার করে, তাও তাকে স্বামীর হাতে মার খেতে হলো। তবে অনিরুদ্ধ যতই চেঁচাক, সঞ্চিতা সেদিন কিন্তু কিছুতেই গেল না অনিরুদ্ধর সাথে। যদিও অশান্তি আরো 2-3 দিন গড়ালো, কিন্তু সঞ্চিতার মনের জোর ও সাহস দেখে মৃন্ময়ী মনে মনে খুব খুশি হলেন। সঞ্চিতা স্কুলে পুরস্কার বিতরণী উৎসব ও অ্যানুয়াল ফাংশন, রিহার্সাল চলছে। আগে সঞ্চিতা 5টা সোয়া 5টার মধ্যে বাড়ি ফিরত, এখন সন্ধ্যে 7টা হয়ে যাচ্ছে। ও নিজে একটা নাটক করাচ্ছে, অনেক গানের সাথেও যুক্ত আছে। সঞ্চিতা খুব ভালো গান গায়। সঞ্চিতা স্কুলের গানের টিচার দেবতোষবাবু আর ও মিলে একটা ছোট নৃত্য নাট্য পরিচালনা করছে। এসব ব্যাপারে সঞ্চিতার বরাবরই খুব ন্যাক। অফিস থেকে এসে বউয়ের তৈরি কফি ও জল খাবার না পেয়ে রোজই অনিরুদ্ধ মেজাজ হারাচ্ছে। মা দিলে এখন আর তা পছন্দ হচ্ছে না। এই নিয়ে কথা কাটাকাটি হচ্ছে প্রায়ই। অনিরুদ্ধ একদিন বলেই ফেলল, ওই দেবতোষের সাথে সন্ধ্যাটা না কাটালে তোমার চলছে না, তাই না?
লজ্জায় অপমানের রাগে সঞ্চিতা বলল, ইঞ্জিনিয়ার হয়ে বস্তির লোকের মতন কথা বলছো কেন? ছি! কি? যত বড় মুখ নয় তত বড় কথা? আমি বস্তির লোক? করো তো একটা 2 পয়সার চাকরি, তার আবার এত বড় কথা? সেদিন গায়ের ঝাল মেটাতে অনিরুদ্ধ আবারও সঞ্চিতার গায়ে হাত তুলল। সঞ্চিতার চোখে জল, ভিতরটা রাগে ফুঁসছে। ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে এসে দাঁতে দাঁত চিপে শাশুড়িকে বলল, দ্বিতীয় দিন হলো, তৃতীয় দিন কিন্তু আমি সহ্য করব না। এই আমি তোমায় বলে দিলাম মা। আর এই তোমার খুব ভালো ছেলে, কোনো বদগুণ নেই, বিয়ের আগে বলেছিলে না? ওমা, এ কেমন অসভ্য ছেলে তোমার! ফুপিয়ে কেঁদে উঠল সঞ্চিতা। মৃন্ময়ী সজল চোখে বৌমার পিঠে একটা সান্ত্বনার হাত রাখল শুধু। স্টেজ রিহার্সালের দিন সঞ্চিতার ফিরতে ফিরতে প্রায় রাত 9টা হয়ে গেল। অনিরুদ্ধর মাথার মধ্যে লাভা ফুটছে টকবক করে, শুধু বেরোনোর অপেক্ষা। কলিং বেল বাজতেই অনিরুদ্ধ দরজা খুলে হ্যাচকা টানে বউকে দেয়ালের সাথে ঠেসে ধরে প্রথমে জোরে মাথাটা ঠুকে দিল। হিস হিসিয়ে বলল, বাইরে বেটা ছেলেদের সাথে বেলেল্লাপনা করতে খুব ভালো লাগে তাই না? গান নাটক দেখাচ্ছি তোমার মজা। সেজেগুজে স্কুলে গিয়ে মেল টিচারদের সামনে ঢং দেখানো? কাল থেকে তোমার সব বন্ধ। দুগালে ঠাস ঠাস করে চড় মারতেই সঞ্চিতা মা গো বলে আত্মচিৎকার দিয়ে উঠল। মৃন্ময়ী রান্নাঘর থেকে দৌড়ে গিয়ে চেঁচিয়ে বললেন, কি করছিস কি বাবু? ওকে ছেড়ে দে। সারাদিন পর মেয়েটা এলো, আর তোর হুজ্জুতি শুরু হলো। ক্রোধে অগ্নিশর্মা অনিরুদ্ধ তখন বউকে ছেড়ে মায়ের দিকে ঘুরে চেঁচাতে লাগলো, তোমায় এর মধ্যে নাক গলাতে কে বলেছে? আমার বউ, আমি শাসন করব। ছাড়া পেয়েই সঞ্চিতা এক ছুটে রান্নাঘরে গিয়ে কি যেন খুঁজতে লাগলো, পেয়েও গেল। উহ, মাথার পিছনটা ফুলে গেছে, খুব যন্ত্রণা করছে। কোণে দাঁড় করানো পর্দা টানানোর স্টিলের রডের একটা নিয়ে হাঁপাতে হাঁপাতে দৌড়ে গেল। অনিরুদ্ধ তখন পিছন ফিরে মাকে শাসাচ্ছে। গায়ের জোরে অনিরুদ্ধর পিছনে মারল এক বাড়ি। পিঠে ও মাথায় প্রচণ্ড লাগলো, মাথা ফেটে রক্তও বেরিয়ে এলো। অনিরুদ্ধ মাথাটা ধরে মাটিতে বসে পড়ল। পরের 1 ঘন্টা ঘটনাবহুল। পাড়ার 2জন চেনা ছেলের সাহায্যে অনিমেষ ছেলেকে নিয়ে নার্সিং হোমে গেল, মাথায় সেলাই দিতে হবে। আর এদিকে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র, যত সামান্য জামা কাপড় নিয়ে ক্যাব ডেকে সঞ্চিতা তাদের হেডমিস্ট্রেসের বাড়ি চলে গেল। সঞ্চিতা জানতো বদ্দি তাদের বাড়ির নিচের তলার ছোট 2টো ঘর ভাড়া দিতে ইচ্ছুক। একের পর এক ঘটনা তরঙ্গের আঘাতে মৃন্ময়ী স্থবিরের মতন ঘরে একলা বসে থাকলো। সুস্থ হবার পর ছেলে বাপের সাথে সলা পরামর্শ করে বউয়ের নামে কেস ঠুকে দিল। মেয়ে ছেলের এতবার মজা চাখিয়েই ছাড়ব। সবার আগে চাকরি করার 12টা বাজাতে হবে। নিজের মনে সারাদিন গজগজ করেই চলেছে অনিরুদ্ধ। এফআইআরে লিখল, সঞ্চিতা নাকি অত্যন্ত বদরাগী ও বিশ্রী স্বভাবের মেয়ে, বাপের বাড়ির জন্য প্রায়ই টাকা চায়। এবার পুজোয় 40,000 টাকা দাবি করেছে বাবা মা ও 2 ভাই বোনের জামাকাপড় ইত্যাদির জন্য। ঘরদোর সারাই এবং রং করতে হবে, তাই পুজোয় এবার কিছুই দিতে পারবে না। অনিরুদ্ধ এই কথা বলায় সঞ্চিতা প্রবল চেঁচামেচি শুরু করে। কথা কাটাকাটি হয় এবং উত্তেজিত সঞ্চিতা রান্নাঘর থেকে রড নিয়ে এসে পিছন থেকে আঘাত করে। ও নাকি এমনই বদরাগী, এর আগেও জিনিসপত্র ছুঁড়ে অনিরুদ্ধকে মেরেছে। মায়ের সামনেই এইসব ঘটেছে। অনিমেষ ও অনিরুদ্ধ সাক্ষ্য দেওয়া শেষ হলে মৃন্ময়ীকে ডাকা হলো। সে এই কেসের প্রধান সাক্ষী। বাড়িতে মৃন্ময়ীকে কদিন ধরে পাখি পড়া করিয়েছে বড় ছেলে। কি কি বলতে হবে মুখস্থ করিয়েছে। অনিমেষ বলেছে, মা, তুমি যদি আমার নামে উল্টোপাল্টা কিছু বলো তাহলে কিন্তু আমার জেল হতে পারে, চাকরিও চলে যাবে। আমি তাহলে সুইসাইড করতে বাধ্য হব। মৃন্ময়ী অত্যন্ত কাতর হয়ে বলল, না রে না, তুই যা শিখিয়ে দিবি আমি ঠিক তাই বলবো। হলফনামার পর যখন তাদেরই উকিল সেদিন ঠিক কি ঘটেছিল সে সম্বন্ধে জানতে চাইল, তখন মৃন্ময়ী কয়েক লহমা চুপ করে থাকলো। তারপর ধীরে ধীরে সেদিন ঠিক যা যা ঘটেছিল তাই বলল। ছেলে যে আগেও বৌমার গায়ে হাত তুলেছে সেটা বলতেও ভুলল না। পই পই করে বলা সত্ত্বেও বড় ছেলের শেখানো বুলি আওড়ালো না মৃন্ময়ী।
সবাই হা হয়ে গেল, স্বয়ং জজ সাহেব হতভম্ব। মৃন্ময়ী বলে চলেছে, মাই লর্ড, আমারই দোষ। আমি ছেলেকে ঠিক মতন মানুষ করতে পারিনি। তবে বাড়ির পরিবেশটাও সুস্থ ছিল না। আমার স্বামীও আমার উপর অনেক অত্যাচার করেছেন, অনেক মারধর করেছেন। আমি চাকরি করতাম না, আমি পরগাছা, তাই চুপ করে সব সহ্য করেছি সারাটা জীবন। ভেবেছিলাম ছেলেটা মানুষ হবে, তাও হলো না মাই লর্ড। আজ জীবনে প্রথমবার ভয়কে জয় করতে পেরেছি। আমি নিজের প্রতি অন্যায় সহ্য করেছি সারাটা জীবন, কিন্তু ছেলের বউয়ের প্রতি এই অন্যায় সহ্য করতে পারলাম না। আমি সব সত্য কথা বললাম মাই লর্ড। পাশা এক টানেই উল্টে গেল। জজ সাহেব অনেকক্ষণ চুপ করে থেকে অনিমেষ ও অনিরুদ্ধকে তীব্র ভর্ৎসনা করে বললেন, আপনারা উচ্চশিক্ষিত, ভালো পোস্টে কর্মরত, এ আপনাদের কীরকম বুদ্ধি বিবেচনা! স্ত্রীর গায়ে হাত তোলেন, বুঝিয়ে বলার চেষ্টা করা যায় না? এবার থেকে নিজেদের আচরণ সংযত করুন। আপনারা স্ত্রীর বিরুদ্ধে কেস করছেন কোন সাহসে? উল্টে আপনাদের স্ত্রীরাই তো আপনাদের বিরুদ্ধে 498 ধারায় কেস করতে পারে। ঠিক আপনাদের, ঠিক আপনাদের পৌরুষকে। জজ সাহেব আরও অনেক কথা বলে কেস খারিজ করে দিলেন। তবে সঞ্চিতাকেও বকুনি দিলেন এতখানি অধৈর্য হয়ে স্বামীকে রড দিয়ে আঘাত করার জন্য। তিনি বললেন, নিজেদের ঘরের শান্তি বজায় রাখতে নিজেরাই সচেষ্ট হন। ঘরকে বেআব্রু করে কোর্টের দ্বারস্থ না হওয়াই ভালো। সংযত হন, ধৈর্যবান হন, ক্ষমাশীল হন, পরস্পরকে বুঝুন, সম্মান করুন। ভালোবাসা শ্রদ্ধা যদি পাশের জনকে দিতে না পারেন, আপনিও সেটা আশা করতে পারেন না। বাপ ও ছেলের চোখে আগুন দেখে মৃন্ময়ী ভিতরে ভিতরে একটু যেন কাঁপছে। এমন সময় সঞ্চিতা দৌড়ে এসে মা বলে ডাক দিয়ে মৃন্ময়ীকে জড়িয়ে ধরল। মৃন্ময়ী এতক্ষণে একটা গভীর স্বস্তির শ্বাস নিলেন। সঞ্চিতা ব্যাকুল কণ্ঠে বলল, মা, তুমি আমার সাথে চলো। ওরা আজ তোমার উপর অনেক অত্যাচার করবে, আমি জানি। মা গো, আজ আমি তোমাকে কিছুতেই ছাড়ব না। মৃন্ময়ী একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, তাই চল রে, আমিও আর ভরসা পাচ্ছি না। কিন্তু আমার জিনিসপত্র, শাড়ি, ব্লাউজ, আমার গোপাল, ওষুধপত্র, সে আমি ঠিক আনিয়ে নেব। দরকার হলে থানার সাহায্য নেব, তুমি চিন্তা করো না। অনিমেষ ও অনিরুদ্ধর রক্তচক্ষু ও হম্বিতম্বি উপেক্ষা করে মৃন্ময়ী সঞ্চিতার হাত ধরে রওনা দিল। বহু বছর বাদে আজ যেন ওর নিজের মতন করে বাঁচতে ইচ্ছে করছে। কারোর চোখ রাঙানির তোয়াক্কা করতে মন চাইছে না। সঞ্চিতা শাশুড়ি মায়ের পরগাছা নামের হীনমন্যতা দূর করার জন্য উঠে পড়ে লাগলো। প্রথমে স্কুলের বই এনে বলল, এগুলো ভালো করে ঝালিয়ে নাও, হাতা খুন্তির তলায় সব চাপা পড়ে গেছে তো। তারপর একে একে অনেক কজন ছাত্রী জোগাড় করে দিল। নিজেও প্রচুর টিউশন করতে লাগলো। মৃন্ময়ী একদিন দেখল সে আর পরগাছা নয়, সেও হাজার হাজার টাকা উপার্জন করতে পারে। প্রথম দিকে ও বাড়ি থেকে বর ও ছেলের শাসানি ফোন আসতো। সঞ্চিতা হেসে শাশুড়িকে শিখিয়ে দিয়েছিল, বেশি হালুম হুলুম করলে দুম করে ফোন ছেড়ে দেবে। যেদিন মিউ মিউ করবে সেদিন দুটো হেসে কথা বলবে। মৃন্ময়ী বলে, হ্যাঁ রে, আমরা কি ফিরে যাব কিছুদিন পর? খিলখিল করে হেসে ছেলের বউ জবাব দেয়, দাঁড়াও মা, এখনই কোনো ডিসিশন নেবার সময় হয়নি। আগে তেনাদের মনের খাতগুলো সব পড়ুক। দিন যায় মাস যায়। অনিরুদ্ধ ফোন করে একসময় করুণ কণ্ঠে বলে, ওমা, তুমি মানে তোমরা কি আর আসবে না? লতা মাসির রান্না আর গলা দিয়ে নামছেই না, বমি আসে যেন। মা শুনে বলল, আহারে সোনা, শোন, তুই কাল থেকে অফিস যাওয়ার আগে বাইক নিয়ে সোজা এখানে এসে আমার কাছে খেয়ে যাবি। অনিমেষ একদিন স্বর নামিয়ে ভেজা গলায় বলল, এরা কি তোমাদের মতো কেউ রাঁধতে পারে না ঘর গোছাতে পারে? বাইরের লোককে দিয়ে মন মতন কাজ হয় নাকি? এবার চলে এসো, খাওয়া দাওয়ার খুব কষ্ট হচ্ছে। মৃন্ময়ী নিজের দুঃখ প্রকাশ করল না, হেসে বলল, বেশ তো, একটা লোক ঠিক করে নাও। টিফিন ক্যারিয়ারে করে আমি রোজ খাবার পাঠিয়ে দেব। মনে মনে বলল, তাহলে সংসারে পরগাছারও দাম আছে, কোনো না কোনো সময়ে তাকেও দরকার পড়ে।